একজন মুখ্যমন্ত্রীকে তো সুপ্রিম কোর্ট তো বলতে পারে না যে ইউ ডোন্ট টক লাইক রাবিশ, ডোন্ট টক লাইক অ্যান ইডিয়েট, আপনি ওটা বসে পড়ুন, বলতে পারে না, ভদ্রভাবে বলেছে। ওই ভদ্র ভাষায় কথা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, বুঝতে না পারলে কালকে গিয়ে আবার পাশ থেকে বকবক করবেন। তো আবার বলছি, সেগুলো রিফ্লেকশন অর্ডার শিটে থাকবে না। মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন সেগুলোর একটাও অর্ডারে আছে কি? অর্ডার শিটে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন সেরকম কিছু আছে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে কোথাও অর্ডার শিটে? আমি জানতে চাই। আমি দেখছিলাম এআই দিয়ে ক্রিয়েট করা ছবি, কিছু মুখ্যমন্ত্রী গাউন পরে ঘুরে বেড়াচ্ছেন। অল ইন্ডিয়া তৃণমূল হ্যাঁ, ওগুলো কংগ্রেস। সার্কাস। আমি আবার বললাম, অশিক্ষিত চোর মাতাল বাটপার না হলে তৃণমূল হয় না। এই অশিক্ষিত চোর মাতাল বাটপার এগুলো ওরকমই করবে, ওটাকে সওয়াল জবাব বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ের জন্যই কি ভোট পিছাতে চাইছে, যাতে রাষ্ট্রপতি শাসন হয় এবং তিনি এটা ভিকটিম কার্ড খেলতে পারে। সওয়াল জবাব করা বলে না। এটা যদি সওয়াল জবাব হয়, হাইকোর্টে দাঁড়িয়ে বিভিন্ন অফিসাররা প্রতিদিন কোর্টের কাছে যেগুলো গালি খায় উল্টোপাল্টা কাজ করার জন্য, সেটাকেও সওয়াল জবাব বলা যায়। এটা সার্কাস নয়, ওটা পলিটিক্যাল কোনো স্টেজ নয়। মুখ্যমন্ত্রী ওখানে পলিটিক্স করতে গেছিলেন, একটা অপটিক্স ক্রিয়েট করতে গেছিলেন, সেটা তিনি করেছেন। এটাকে মুখ্যমন্ত্রী ইস্ট জর্জিয়ার পিএইচডি হতে পারেন, তিনি ল পড়তে পারেন, প্র্যাকটিস কি করেছেন, প্র্যাকটিস সম্পর্কে কি সেন্স আছে জানি না। মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাতে গেছিলেন, মুখ্যমন্ত্রী নিজের জাল ভোটারদের বাঁচাতে গেছিলেন, মুখ্যমন্ত্রী ফেক ভোটারদের বাঁচাতে গেছিলেন। আবার বলছি, মুখ্যমন্ত্রী মানুষের মুখ্যমন্ত্রী নন, তিনি ভূতেদের মুখ্যমন্ত্রী, তিনি জালিদের মুখ্যমন্ত্রী। গোলমালগুলো হচ্ছে, বিএলও কারা, এইআরও কারা, ইআরও কারা, মানে ডিইও কারা, এগুলো কারা? এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তো পশ্চিমবঙ্গের সরকারের কর্মচারীরা। তো পশ্চিমবঙ্গের মানুষ ভাবুক যে এই গোলমালটা কারা করছে, কারা করেছিল। আবার বলছি, এরা কারা? এরা পশ্চিমবঙ্গ সরকারের পেড এমপ্লয়ি, কিছু তৃণমূলের ক্যাডার। তারা এই মানুষের কে ঝামেলায় পড়ে, তার জন্য এটা করছে, একটা ন্যারেটিভ ক্রিয়েট করার জন্য। আমরা মুখ্যমন্ত্রীকে কিন্তু সুপ্রিম কোর্টের সওয়াল জবাব করতে দেখেছিলাম। আমি দেখিনি। আপনি মুখ্যমন্ত্রীকে সওয়াল জবাব করতে দেখতে পারেন, আমি দেখিনি। আমি দেখলাম মুখ্যমন্ত্রী একজন আইনজীবী ছিল। সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীকে মনে করালো যে আপনার আইনজীবী যথেষ্ট দক্ষ এবং পারদর্শী, সে তার কথাটা বলতে পারবে। মুখ্যমন্ত্রী একজন পিটিশনার ছিলেন, পিটিশনার হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন, পাশে দাঁড়িয়ে থেকে মিলাওয়াট করে কিছু বলার চেষ্টা করছিলেন, তিনি কিছু বলেছিলেন। সেন্টেন্স কনস্ট্রাকশন, তার ল্যাঙ্গুয়েজ, আমি সেদিকে কিছু বলছি না। একজন পিটিশনার হয়ে পাশে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন কিছু, দ্যাটস ইট। এটাকে সওয়াল জবাব করা বলে না। এটা যদি সওয়াল জবাব হয়, হাইকোর্টে দাঁড়িয়ে বিভিন্ন অফিসাররা প্রতিদিন কোর্টের কাছে যেগুলো গালি খায় উল্টোপাল্টা কাজ করার জন্য, সেটাকেও সওয়াল জবাব বলা যায়। এটা সার্কাস নয়, ওটা পলিটিক্যাল কোনো স্টেজ নয়। মুখ্যমন্ত্রী ওখানে পলিটিক্স করতে গেছিলেন, একটা অপটিক্স ক্রিয়েট করতে গেছিলেন, সেটা তিনি করেছেন। এটাকে সওয়াল জবাব বলে না। কিন্তু মুখ্যমন্ত্রী তো তার যে বক্তব্য, যেমন এসআইআর নিয়ে তিনি বলছিলেন যে বিয়ের পরে মেয়েদের যেমন সারনেম চেঞ্জ হয়, গাঙ্গুলিটা গঙ্গোপাধ্যায়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো তুলে ধরেছেন। অর্ডারে আছে কি? মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন সেগুলোর একটাও অর্ডারে আছে কি? অর্ডার শিটে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন সেরকম কিছু আছে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে কোথাও অর্ডার শিটে? আমি জানতে চাই। পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট বিচক্ষণ, তাদের যথেষ্ট বুদ্ধি আছে। পাশে দাঁড়িয়ে কেউ স্ট্রে কমেন্ট কিছু করে যাচ্ছে, সেটা আর্গুমেন্ট বলে না। মুখ্যমন্ত্রী ইস্ট জর্জিয়ার পিএইচডি হতে পারেন, তিনি ল পড়তে পারেন, প্র্যাকটিস কি করেছেন, প্র্যাকটিস সম্পর্কে কি সেন্স আছে জানি না। আর আমি তো খুশি হতাম মুখ্যমন্ত্রী এতটা দৃঢ় প্রতিজ্ঞ হিসাবে দেখতাম যদি মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য, যদি দেখতাম মুখ্যমন্ত্রী 26,000 চাকরি গেল যাদের, তাদের হয়ে তাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছেন, অথবা দেখতাম পশ্চিমবঙ্গের একের পর এক দুর্নীতির ভিকটিম যারা, তাদের হয়ে গেছেন। হাঁসখালি, আরজিকর, বিভিন্ন ভিকটিমদের হয়ে মুখ্যমন্ত্রী কিছু সওয়াল করছেন, মুখ্যমন্ত্রী কিছু বলছেন, খুশি হতাম। দেখেছি কি এগুলো? মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাতে গেছিলেন, মুখ্যমন্ত্রী নিজের জাল ভোটারদের বাঁচাতে গেছিলেন, মুখ্যমন্ত্রী ফেক ভোটারদের বাঁচাতে গেছিলেন। আবার বলছি, মুখ্যমন্ত্রী মানুষের মুখ্যমন্ত্রী নন, তিনি ভূতেদের মুখ্যমন্ত্রী, তিনি জালিদের মুখ্যমন্ত্রী, তিনি চোর চিটিংবাজের মুখ্যমন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের 30% মানুষের মুখ্যমন্ত্রী। 37%-এর জন্য, তার 30% জন্য তার মন কাঁদে, বাদ বাকি 70%-এর জন্য তিনি কোনোদিন ভাবেননি, কোনোদিন ভাবে না, কোনোদিন ভাববেও না। আর আপনাদের ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে, আমি দেখছিলাম এআই দিয়ে ক্রিয়েট করা ছবি, কিছু মুখ্যমন্ত্রী গাউন পরে ঘুরে বেড়াচ্ছেন। অল ইন্ডিয়া তৃণমূল হ্যাঁ, ওগুলো কংগ্রেস। সার্কাস। আমি আবার বললাম, অশিক্ষিত চোর মাতাল বাটপার না হলে তৃণমূল হয় না। এই অশিক্ষিত চোর মাতাল বাটপার এগুলো ওরকমই করবে, ওটাকে সওয়াল জবাব বলে না। কালকে মুখ্যমন্ত্রী আবার কোর্টে যাবেন, কারণ কালকেও কিন্তু যাওয়া উচিত, যাওয়া উচিত। আমি আবার হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি সেই এক্স্যাক্টলি জিনিসটা যাওয়া উচিত, যাওয়া উচিত। আমি বললাম ওনার অপটিক্স ক্রিয়েট করতে যাবেন, কিন্তু দেখুন সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্ট বলছিল, ম্যাডাম মমতা বলে ওনাকে অ্যাড্রেস করছিল, তো ম্যাডাম মমতাকে মনে করে দিয়েছিলেন যে আপনার আইনজীবী আছেন, আইনজীবী শ্যাম দেওয়ান যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি, মনে করে দিয়েছেন। এবার একজন মুখ্যমন্ত্রীকে তো সুপ্রিম কোর্ট তো বলতে পারে না যে ইউ ডোন্ট টক লাইক রাবিশ, ডোন্ট টক লাইক অ্যান ইডিয়েট, আপনি ওটা বসে পড়ুন, বলতে পারে না, ভদ্রভাবে বলেছে। ওই ভদ্র ভাষায় কথা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন কিনা আমি জানি না,
বুঝতে না পারলে কালকে গিয়ে আবার পাশ থেকে বকবক করবেন। তো আবার বলছি, সেগুলো রিফ্লেকশন অর্ডার শিটে থাকবে না। কিন্তু ইসিআই অর্থাৎ নির্বাচন কমিশন তিনি তো একদম জোর কদমে নেমেছে। কি নেমেছেন তিনি? আবার বলছি, তিনি কি নেমেছেন? তিনি ভূতেদের ভবিষ্যৎ, ভূতেদের ভোটাধিকার সুরক্ষা করার জন্য লাফাচ্ছেন। গোলমাল যেগুলো আছে, তো আপনার দর্শকদের বলুন তো, এটা প্রশ্ন করি আমি, এই যে গোলমালগুলো হচ্ছে, বিএলও কারা, এইআরও কারা, ইআরও কারা, মানে ডিইও কারা, এগুলো কারা? এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তো পশ্চিমবঙ্গের সরকারের কর্মচারীরা। তো পশ্চিমবঙ্গের মানুষ ভাবুক যে এই গোলমালটা কারা করছে। স্বচ্ছভাবে যদি হতো, ডাটা এন্ট্রি অপারেটর যদি ঠিকঠাক অ্যাপয়েন্ট হতো, তাহলে প্রবলেম হতো না। তো একসাথে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, 12টা রাজ্যে তো হল্লা নেই, পশ্চিমবঙ্গে তো হল্লা কেন? হল্লাটা ক্রিয়েট করছে কারা? আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাকে। কাকলি ঘোষ দস্তিদার, তিনি লাফালেন আমার ফর্ম রিজেক্ট হয়েছে, এই গোলমাল হয়েছে। পরে এসিআই বাধ্য হয়ে ফর্মটাকে পাবলিক করে দিয়েছিল। দেখা গেলো ফর্মে হোয়াইটনার দিয়ে দাগ দেওয়া। কে করেছিল? কাকলি ঘোষ দস্তিদার বা তার বিএলও করেছিল। নর্মাল ব্যাপার এটা। মৃত ব্যক্তিকে জীবিত রেখে কারা করেছিল? বিএলওরা করেছিল। জীবিত ব্যক্তিকে মৃত কারা করেছিল? বিএলওরা করেছিল। আবার বলছি, এরা কারা? এরা পশ্চিমবঙ্গ সরকারের পেড এমপ্লয়ি, কিছু তৃণমূলের ক্যাডার। তারা এই মানুষের ক্ষেত্রে ঝামেলায় পড়ে, তার জন্য এটা করছে, একটা ন্যারেটিভ ক্রিয়েট করার জন্য। বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পাশে ছিলেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পেয়েছিলাম সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকেও কিন্তু বলছেন যে ওদেরকে তো যা বোঝানোর বুঝিয়েই দিয়েছে। একেবারে শুনানির যে নির্দিষ্ট সময়, সেই সময় পেছানোর কথা বলছে। এটা তো মুখ্যমন্ত্রীর না দাবি না, ছিল, সেই দাবিতে পিছিয়ে যাক। আমি তো বলছি, দেখো, নো এসআইআর নো ভোট। পিছাতে চায় পিছিয়ে যাক, পিছাতে চায় আরো টাইম লাগবে, টাইম লাগুক। এসআইআর না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ের জন্যই কি ভোট পিছাতে চাইছে, যাতে রাষ্ট্রপতি শাসন হয় এবং তিনি এটা ভিকটিম কার্ড খেলতে পারে। কারণ কালকে একটা স্টেপ দেখে আমার তাই মনে হলো। আমি দেখলাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধান উপপ্রধানদের নো কনফিডেন্স মোশন আনার ক্ষেত্রে সময়সীমাটা 2.5 বছর থেকে 3 বছর করা হলো। কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে তার সরকার চলে যাবে, সরকার গেলে পঞ্চায়েতগুলোও পাল্টে যাবে। পঞ্চায়েত পাল্টে না যায়, যাতে এদেরকে রেখে দেওয়া যায়, তার জন্য 6টা মাস ব্রিদিং টাইম জোগাড় করলো কি? প্রশ্নগুলো থাকবে। তৃণমূল ভয় পেয়েছে এবং ইয়ে ডর হামে আচ্ছা লাগা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে 2026-এর মে মাসের পর থেকে বিজেপির আর কোনো অস্তিত্বই থাকবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও থাকবে না, তৃণমূল কংগ্রেসের নামটা থাকবে না, নাম নিশান থাকবে না। আর তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, তো কখন বলেছে সেটা ভাবার বিষয় আছে। না, আজকেই তিনি একবার রিসরা মেলায় গেছিল, রিসরা মেলার মঞ্চ থেকে রিসরা মেলা আজকে গেছিলেন, কালকে সন্ধ্যাবেলা গেছিলেন। আমি আবার বলছি, কখন বলেছেন সেটা ভাবার বিষয় আছে। তবে ছুটির দিন তো, ওয়েদারও ভালো, আর কিছু বলবো না। তিনি এই তার যে বিস্ফোরক মন্তব্য, তিনি তো এর তিনি আগে বারবার বিস্ফোরক মন্তব্য করেন এবং তার বিস্ফোরক মন্তব্যের কোনো মানে দাঁড়ায় না। পার্লামেন্টে দাঁড়িয়ে চু কিট 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 কোনো মানে দাঁড়ায় না। কোর্টে দাঁড়িয়ে ভাঁড়গিরি কোনো মানে দাঁড়ায় না। এগুলো কোনো মানে দাঁড়ায় না। আমি আবার বলছি, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি সম্মান করি। পলিটিশিয়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিরিয়াস পলিটিশিয়ান এক সময় ছিলেন। নিজেকে তিনি আস্তে আস্তে কেন জোকারের পর্যায়ে নিয়ে আসছেন আমি জানি না। প্রধানমন্ত্রী চীনের সাথে লড়াই করে পারে না, তার সব ফাইলে নাম দেখা গেছে। জনতা, সাধারণ মানুষ চার্জশিট দিয়ে দেবে কল্যাণ হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়। চার্জশিট মানুষ দিয়ে দিয়েছে। আমার হট করে মনে পড়লো, আমি জানি না কল্যাণবাবুর ব্যাপারটা না, এটা অন্য কোনো ব্যাপার। কেউ একটা সময় না, সারদার সময় বেশ কিছু টাকা তার এক রিলেটিভকে রাখতে দিয়েছিল। সেই রিলেটিভ শুনলাম নাকি তার টাকা মেরে দিয়েছিল। তারপর তার একটা ছোট্ট হার্ট অ্যাটাক হয়েছিল। তৃণমূলের কোনো এক নেতা, আমি জানি না কে, খোঁজ নিতে হবে ব্যাপারটা। আবার বলছি, কল্যাণবাবু কি বলছেন, কেন বলছেন, কি জন্য বলছেন, কখন বলছেন, কি অবস্থায় বলছেন, তার উত্তর উনি দিতে পারবেন, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। 2 থেকে ভারতীয় জনতা পার্টির 2টো আসন ছিল। সেখান থেকে আজকে এতগুলো রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত, কেন্দ্রে 3rd টার্ম গভর্নমেন্ট চলছে। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগুলো করছেন, এগুলো ফালতু অপটিক্স এবং নাটক। কল্যাণবাবুকে রেখে মায়া হয় আমার। তিনি তৃণমূলে অনেক পুরনো সৈনিক, অনেক পুরনো কর্মী। হাইকোর্টে করিডোরে তাকে শুনতে হয়েছিল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। যার দলের লোকজন যাকে এরকম বলে, তার কথা উত্তর আমি দিতে যাবো। বাংলায় কি তাহলে এক দফাতেই ভোট হবে? এই প্রশ্ন কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে। 1 দফা বা 2 দফায় হওয়া উচিত, আমি তো মনে করি। কারণ এই তৃণমূলের এই মেশিনারিজ মুভ করানো, দখলদারি তাহলে বন্ধ হবে। কড়া নিরাপত্তায় ভোট হওয়া উচিত। মানুষের ভোট যাতে মানুষ দিতে পারে সেই ব্যবস্থা করা উচিত। ভূতেদের ভোটদান থেকে বিরত রাখা উচিত। ডুপ্লিকেট ভোটারদের বাদ রাখা উচিত। এটা গণতন্ত্রপ্রেমী সাহেব যে কোনো মানুষ এটাই সাপোর্ট করবে। দাদা, একেবারেই শেষ প্রশ্ন। আমরা দেখলাম সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ির ধাক্কা লেগে একজনের, এটা অত্যন্ত দুঃখের বিষয় দেখলাম। এটা তো বিরোধী কেউ হলে সেটা নিয়ে, বা সাধারণ মানুষ হলে এটা নিয়ে খুবই একটা বাচ্চাকে ধাক্কা মারা হলো, গাড়িটা দাঁড়ালো, তারপর দেখলাম গাড়িটা চলে গেল। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তো ওই পোকামাকড় মানুষ, জানো তো, মানুষ হচ্ছে পোকামাকড় তৃণমূলের কাছে। মানুষকে এরা পুড়িয়ে দিতে পারে,
মানুষকে এরা মেরে দিতে পারে, মানুষকে এরা খুন করে দিতে পারে। আনন্দপুরের ঘটনা এখনো পর্যন্ত বডি খুঁজে পাওয়া গেল না, কতজনের বডি গেছে। বাচ্চাটার কোনো দোষ ছিল না, পালিয়ে গেল। বাচ্চাটা তো হসপিটালে নিয়ে যাওয়া পুলিশ হয়েছিল, কি করছিল? পুলিশের গাড়ি ছিল। বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে যায়নি কেন? এই প্রশ্নগুলো থাকবে।